আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো? আমি জাদুল ইসলাম তোমাদের সামনে নবম দশম শ্রেণীর এসএসসি 2022 সালের সিলেবাসের অন্তর্ভুক্ত অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার মূল লক্ষ্য হলো 22 সালের পরীক্ষার্থীরা যাতে সহজে এই ক্লাসটির মাধ্যমে আলোর বিষয়ের টোটাল তাৎপর্যপূর্ণ তথ্যগুলো পাও এবং এই তথ্যর মাধ্যমে আলোর যাবতীয় প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারো। এর জন্য মূল বিষয়গুলোকে অর্থাৎ অধ্যায়ের চুম্বক অংশগুলো তোমাদের সামনে তুলে ধরতে চাই। আলোর প্রতিফলন, আলো কি, এ বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোর প্রতিফলন কথাটি আসলে প্রথম যে কথাটি আমাদের সামনে আসে তা হলো আলো কি, অর্থাৎ আলো সম্পর্কে আগে আমাদের জানা দরকার। তো আমরা জানি আলো এক প্রকার তরঙ্গ। আলো এক প্রকার তরঙ্গ। তো তরঙ্গ চলার জন্য মাধ্যম দরকার, তাহলে আলো চলার জন্য কি মাধ্যমের দরকার? এই প্রশ্নটা সামনে চলে আসে। তো ডিয়ার ভিউয়ার্স, আলো চলার জন্য মাধ্যমের দরকার হয় না, কারণ আলো তরঙ্গটা হলো বিদ্যুৎ প্লাস চুম্বক, চুম্বকীয় তরঙ্গ। তো বিদ্যুৎ তরঙ্গ আর চুম্বকের তরঙ্গ সমন্বয় হলো আলো তরঙ্গ। এই বিদ্যুৎ আর চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে আলো চলাচল করে। এর জন্য আলো চলার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তো শিক্ষার্থীরা, তাহলে আলো কি, আলো কিভাবে চলে আমরা সে সম্পর্কে জানতে পারলাম। তো প্রতিফলন কি? প্রতিফলন হলো আলো চলার পথে যখন কোনো মাধ্যমে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসে তখন তাকে বলি আমরা প্রতিফলন। তো কোনো মাধ্যমে বাধা পেলেই আলো পূর্বের মাধ্যমে ফিরে আসবে এমন কোনো কথা না। সেইটা ফিরে আসবে কিনা বা কতটুকু ফিরে আসবে সেটা নির্ভর করবে প্রতিফলক পৃষ্ঠের বৈশিষ্ট্যের উপর। তো প্রতিফলক পৃষ্ঠটা কি? প্রতিফলক পৃষ্ঠটা হলো যে পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হয়। যেমন একটা মাধ্যম থেকে একটা প্রতিফলক পৃষ্ঠ, একটা আলোক রশ্মি এখানে আপতিত হলো। তো এই মাধ্যমটা যদি হয় মসৃণ তাহলে আলো প্রতিফলিত হবে। এখন এটা কতটুকু মসৃণ তার উপর নির্ভর করবে আলো কতটুকু প্রতিফলিত হয়। আলো এক প্রতিফলন, প্রতিসরণ আর শোষণ, এই তিনটে ঘটনা ঘটতে পারে। আলোর মাধ্যমে তিনটা ঘটনা ঘটতে পারে: প্রতিফলন, প্রতিসরণ আর শোষণ। তো এই তিনটা ঘটনাই নির্ভর করে যে মাধ্যমে আলো পতিত হলো তার উপর। যেমন এই প্রতিফলক পৃষ্ঠটা যদি মসৃণ হয় এবং সম্পূর্ণভাবে প্রতিরোধক পাড়া লাগানো থাকে অপর পৃষ্ঠে, তাহলে প্রতিফলন ঘটনাটা ঘটবে। আর যদি যে পৃষ্ঠে পড়ছে সে পৃষ্ঠটা যদি মসৃণ না হয় অথবা যদি কোনো কালো বর্ণ বা অন্যান্য বর্ণ থাকে তাহলে কিছু আলো শোষিত হবে। আবার এই পৃষ্ঠ যদি আলো প্রবেশের সিস্টেম থাকে তাহলে কিছু আলো প্রতিসৃত হয়ে চলে যাবে। তো এই তিনটা ঘটনা ঘটতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের আলোচনার বিষয় হলো আলোর প্রতিফলন। তাই আলোর প্রতিসরণ আর শোষণ এই দুটো বিষয় নিয়ে আলোচনা করতেছি না। এখন
আলোক রশ্মি কোনো মাধ্যম থেকে যদি কোনো তলে আপতিত হয়, একটা আলোক রশ্মি কোনো উৎস থেকে আসলো, এসে মনে করি এ বিন্দুতে আপতিত হল। তাহলে এ বিন্দুতে আপতিত হয়েছে, এর নাম হলো আপতন বিন্দু। আপতন বিন্দু। তো আপতন বিন্দু, আর যে রশ্মি আপতিত হয়েছে এর নাম হলো আপতিত রশ্মি। রশ্মি, যে রশ্মি আপতিত হয়েছে তার নাম আপতিত রশ্মি, যে বিন্দুতে আপতিত হয়েছে তাকে বলে আপতন বিন্দু। যে তলে আপতিত হয়েছে এর নাম হলো বিভেদ তল। তাহলে আমরা এটা পেলাম বিভেদ তল। এই বিন্দুটা, এ বিন্দু হলো আপতন বিন্দু সমান এ, আর আপতিত রশ্মি ও যদি থেকে আপতিত হয় ও এ, তাহলে বলতে হবে আপতিত রশ্মি সমান ও এ। আপতিত বিন্দুতে বিভেদ তলের সাথে যদি একটি লম্ব অঙ্কন করা হয়, এভাবে যদি একটা লম্ব অঙ্কন করি, এই লম্বর নাম হলো অভিলম্ব। তাহলে আপতিত রশ্মি অবিলম্বর সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে কি? আপতন কোণ। আপতন কোণকে আই দ্বারা চিহ্নিত করা হয়। আপতন কোণ। আলোক রশ্মি এ বিন্দুতে আপতিত হয়ে ওই পথে আপতিত হয়ে এবি পথে প্রতিফলিত হয়ে চলে যায়, প্রতিফলিত হয়ে চলে যায়, তাহলে অবিলম্বর সাথে আর কোণ উৎপন্ন করে একে বলে প্রতিফলন কোণ। তাহলে একটা আলোক রশ্মি নিয়ে আমরা যে তথ্যগুলো পেলাম, আপতিত রশ্মি ওই এ বিন্দুতে আপতিত হলো, এ বিন্দুর নাম হলো আপতন বিন্দু। আলোক রশ্মি যে বিন্দুতে আপতিত হবে সে বিন্দুতে যে তলে আপতিত হবে তার নাম বিভেদ তল। তো আপতিত বিন্দুতে বিভেদ তলের সাথে একটি লম্ব অঙ্কন করা হবে, তাকে বলা হয় অবিলম্ব। ওই আপতিত রশ্মি অবিলম্বর সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ আই। আলোক রশ্মি এ বিন্দুতে আপতিত হয়ে এ বি পথে প্রতিফলিত হয়ে চলে গেছে। তো এ বি প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে আর কোণ উৎপন্ন করেছে, এই আর কোণ হলো প্রতিফলন কোণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটা আলোক রশ্মি কি কি ঘটনা ঘটাইতে পারে চিত্র সহকারে আমি তুলে ধরলাম। তো আমরা অনেক সময় বইতে জ্ঞানমূলক প্রশ্নগুলায় ছোট ছোট সংজ্ঞা পাই, যে বিভেদ তল কি, অবিলম্ব কাকে বলে। তো অনেক শিক্ষার্থীরা এগুলো না বুঝে মুখস্থ করে। তো মুখস্থ করার পর দেখা যায় এই টাইপের অনেক প্রশ্ন হয়, তো তালগোল পাকিয়ে ফেলায়, কোনটা বিভেদ তল, কোনটা অবিলম্ব, কোনটা আপতন কোণ, কোনটা প্রতিফলন কোণ ইত্যাদি সমস্যা হয়। তো আমি এই জন্য চিত্র আকারে তুলে ধরলাম এবং ব্যাখ্যা করলাম যাতে বোঝা যাবে যে কোনটা আপতন কোণ, কোনটা প্রতিফলন কোণ, কোনটাকে অবিলম্ব বলে, কোনটাকে বিভেদ তল বলে, ইত্যাদি ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তী ধাপে যেতেছি। তো এই প্রতিফলন এর টোটাল ঘটনাটা দুইটা সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়। দুইটা সূত্র, অর্থাৎ বলা যায় প্রতিফলনের সূত্র হলো দুটি। একটা সূত্র
বলছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, বিবর্তন, অবিলম্ব, এই চারটা জিনিসই একই সমতলে অবস্থান করবে। তো সমতল কি? যে তলে আমরা চিত্র অঙ্কন করি সেই তলটাকে বলবো সমতল, সেই মসৃণ তলটাকে বলবো সমতল। তো একই তলে অবস্থান করবে কে কে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব, বিভেদন। এই চারটা উপাদান একই তলে অবস্থান করবে। একে বলা হয় প্রতিফলনের প্রথম সূত্র। আর এই চারটা ঘটনা যদি ঘটে তাহলে যে কোণ আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে আর প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে, এই দুইটা কোণ পরস্পর সমান হবে। অর্থাৎ দ্বিতীয় সূত্রটা হলো আই কোণ সমান আর কোণ, আই কোণ সমান আর কোণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রতিফলনের সূত্র বুঝতে পারলাম। এর পরবর্তী ধাপ হচ্ছে আলোক রশ্মি প্রতিফলন ঘটে কোন মাধ্যমে, সবচেয়ে ভালো প্রতিফলন ঘটে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর প্রতিফলনের সাথে যেহেতু দর্পণ কথাটা চলে আসছে, অর্থাৎ আয়না, যে জিনিসটাকে আমরা আয়না বলি বা লুকিং গ্লাস বলি, তো সেই বিষয়টা হলো এরকম। আলোক রশ্মি তোমাদের পাঠ্য বইয়ে দর্পণের সাথে সংশ্লিষ্ট করে আলোচনা করা হয়েছে, তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। কারণ মসৃণ দর্পণ হলে উৎকৃষ্ট প্রতিফলক, মসৃণ দর্পণে সবচেয়ে আলোর প্রতিফলনটা ভালোভাবেই ঘটে। তো দর্পণ, সমতল দর্পণ, গলীয় দর্পণ, তাহলে একটা সমতল দর্পণ, এই পিছনে তা টানগুলো দেওয়া হয়েছে দ্বারা বোঝায় পাড়া লাগানো। অর্থাৎ একটা কাছে যখন প্রতিফলক হিসাবে সিলভারের আবরণ লাগানো হয় তখন এটা পাড়া হিসেবে কাজ করে, এতে ভালো প্রতিফলক, উত্তম প্রতিফলক হিসেবে কাজ করে। তো এটা হইতে পারে সমতল, হইতে পারে গলীয়, গলীয়, তাই না? তো গলীয় হয় উত্তল অথবা অবতল। তাহলে বলতে পারি দর্পণ দুই প্রকার, দর্পণ দুই প্রকার। সমতল দর্পণ আর গলীয় দর্পণ। গলীয় দর্পণ আবার দুই প্রকার। এক উত্তল দর্পণ, দুই অবতল দর্পণ। তো সমতল দর্পণের বৈশিষ্ট্য, এর তলটি থাকবে সমতল। এখন এই সমতল দর্পণে আলোর
প্রতিফলন নিয়মিত প্রতিফলন হয়। যেমন এভাবে যদি একটা আলোক রশ্মি প্রতিফলিত আপতিত হয়, এভাবে প্রতিফলিত হতে পারে। যদি আর এর সমান্তরাল আরেকটা রশ্মি, তাহলে সমান্তরাল আরেকটা রশ্মি আপতিত প্রতিফলিত হবে। অর্থাৎ তিনটা রশ্মি আপতিত হয়েছে আর তিনটা রশ্মি একই সমতলে প্রতিফলিত হয়েছে। এটা একটা উত্তম সমতল দর্পণ। এখন প্রতিফলন দুই প্রকার হয়। এক প্রকার হলো নিয়মিত প্রতিফলন, আর এক প্রকার ব্যাপ্ত প্রতিফলন। তো নিয়মিত প্রতিফলনটা কিরকম হবে? যেমন মসৃণ তলে একটা দর্পণ, এখানে আলোক রশ্মি, যে প্রত্যেকটা আলোক রশ্মি একই সমতলে আপতিত হয়েছে, আবার একই সমতলে প্রতিফলিত হয়েছে। অর্থাৎ ঘটনা যদি এরকম হয়, এটাকে বলবো নিয়মিত প্রতিফলন। এমন যদি একটা দর্পণ হয়, তার আলোক রশ্মি কোনটা এদিকে যাবে প্রতিফলিত হয়ে, কোনটা এদিকে প্রতিফলিত হবে, কোনটা এদিকে প্রতিফলিত হবে, অর্থাৎ অনিয়মিতভাবে। অর্থাৎ এর ডিরেকশনগুলো ঠিক নেই। একটা প্রতিফলিত রশ্মি আর একটাকে সেট করছে, আর একটা পিছন দিকে বেঁকে গেছে, আর একটা সামনের দিকে বেঁকে গেছে। এটাকে বলে অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। তো প্রিয় শিক্ষার্থীরা, সমতল দর্পণের ব্যাখ্যায় দিয়ে আমি প্রতিফলনটাকে দুইটা অংশে ব্যাখ্যা করলাম, একটা নিয়মিত প্রতিফলন আর ব্যাপ্ত প্রতিফলন। তো সমতল দর্পণে সাধারণত নিয়মিত প্রতিফলনটাই ঘটে। তো সমতল দর্পণের ক্ষেত্রে আর একটা ঘটনা, একটা সমতল দর্পণ বাজার থেকে কিনলাম আমার চেহারাটা দেখার জন্য, বা বাসায় যারা আছে তাদের চেহারাটা সম্পূর্ণ দেখার জন্য। তো প্রশ্ন হলো, এখানে একটা প্রশ্ন থেকে যায়, দর্পণের দৈর্ঘ্যটা কতটুকু হলে আমার সম্পূর্ণ চেহারাটা অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত দর্পণে দেখতে পারি? তো এক্ষেত্রে একটা মানুষ বা একটা বস্তু যতটুকু উঁচু তার অর্ধেক সমান যদি দর্পণটা হয়, তাহলে ওই বস্তুর পুরো ছবিটা দর্পণ দেখা যেতে পারে। যেমন একটা বস্তু এরকম আছে, এর উচ্চতা হলো 4 ফিট। তো এখানে যদি একটা সম্পূর্ণ এই বস্তুর সম্পূর্ণ চেহারা দেখতে হয়, তাহলে একটা দর্পণ হতে হবে, তার দৈর্ঘ্য হইতে হবে কমপক্ষে 2 ফিট। অর্থাৎ বস্তুর চেয়ে দর্পণ অর্ধেক, বস্তুর অর্ধেক পর্যন্ত হলে পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবো, বা বেশি হইলে সমস্যা নেই। কিন্তু যদি বস্তুর অর্ধেকের চেয়ে কম দৈর্ঘ্যের দর্পণ হয়, তাহলে আমরা পূর্ণ প্রতিফলন, পূর্ণ বিম্ব দেখতে পারবো না। তো এবার চলে যাই আমরা গোলীয় উত্তল গোলীয় দর্পণের, অবতল দর্পণের ব্যাখ্যায়। এখন গোলীয় দর্পণের বিম্ব কাকে বলে? বিম্ব কি? বিম্ব হলো আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে কোনো বিন্দুতে মিলিত হলে তাকে বিম্ব বলি, অর্থাৎ যে প্রতিবিম্ব তৈরি করে। যেমন একটা গোলীয় দর্পণের কথা বলি,
এখানে একটা বস্তু রাখলাম, এ পথে প্রধান ফোকাস দিয়ে চলে গেল, কালো প্রধান ফোকাস দিয়ে গিয়ে প্রধান অক্ষের সমান্তরাল ফিরে এলো। তো আর যদি বস্তুটি মিলিত হয় তাহলে এইটা হলো বস্তু, এইটা হলো প্রতিবিম্ব, অর্থাৎ এ ও এ ড্যাশ ও ড্যাশ। এ ও বস্তুর প্রতিবিম্ব হলো এ ড্যাশ ও ড্যাশ। একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে যে কোনো বিন্দুতে মিলিত হলে তাকে বিম্ব বলে বা প্রতিবিম্ব বলে। বিম্ব দুই প্রকার, সৎ আর অসৎ। সৎ বিম্ব কাকে বলে আর অসৎ বিম্ব কাকে বলে? একটা অবতল দর্পণ আলোক রশ্মি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এও বস্তু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত চলে যায়। আর একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে দর্পণে আপতিত হয়ে বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণে আপতিত একই পথে ফিরে আসে। তো এই রশ্মিরা পরস্পরকে এ ড্যাশ বিন্দুতে ছেদ করে, তাহলে এ ড্যাশ ও ড্যাশ হলো প্রতিবিম্ব। এখানে লক্ষণীয় বিষয় হলো আলোক রশ্মি পরস্পর প্রতিফলিত হয়ে বাস্তবে ও ড্যাশ এ ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ যদি আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে বাস্তব মিলিত হয় সেটাই হলো আমরা সৎ প্রতিবিম্ব। আর যদি আলোক রশ্মিটা এরকম আরেকটা চিত্র দিয়ে আমি তুলে ধরি, যেমন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মির উৎস আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যায় প্রতিফলিত হয়ে। আর একটা রশ্মি দর্পণে আপতিত হয়ে আলোক কেন্দ্র দিয়ে বক্রতার কেন্দ্র দিয়ে চলে যায়। দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে বক্রতার কেন্দ্র দিয়ে চলে যায়। এই দুইটা রশ্মিকে যদি পিছের দিকে বর্ধিত করি, তাহলে এই ড্যাশ বিন্দুতে মিলিত হয়। এই ড্যাশ থেকে প্রধান অক্ষর এই ড্যাশ ড্যাশ লম্ব অঙ্কন করি, তাহলে এ ড্যাশ ও ড্যাশ হলো এ ও এ প্রতিবিম্ব। এখানে দুইটা রশ্মি প্রতিফলিত হয়ে একটা বক্রতার কেন্দ্র দিয়ে চলে গেছে আর একটা প্রধান ফোকাস দিয়ে চলে গেছে। এই দুটো রশ্মিকে পিছন দিকে বর্ধিত করলে এ বিন্দুতে মিলিত হয়েছে বলে মনে হয়। সুতরাং এইটা মিলিত হয়েছে বলে মনে হয়, বাস্তব মিলিত হয় নাই। তাহলে এইটা হলো অসৎ প্রতিবিম্ব, অর্থাৎ অবাস্তব প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 1 নং চিত্রে দেখাইলাম বাস্তব বা সৎ প্রতিবিম্ব, আর এই ক্ষেত্রে 2 নং চিত্র হলো অসৎ
প্রতিবিম্ব। তাহলে বোঝা গেল আলোক রশ্মি যদি বাস্তবে মিলিত হয় তাকে বলবো সৎ প্রতিবিম্ব, আর যদি বাস্তবে মিলিত না হয়, মিলিত হচ্ছে বলে মনে হয়, তাকে বলবো অসৎ প্রতিবিম্ব। যেমন সমতল দর্পণের ক্ষেত্রে সমতল দর্পণের ক্ষেত্রে একটা বস্তু রাখা হলো দর্পণের সামনে, তো দর্পণের সামনে বস্তুটি রাখা হলে এখান থেকে এখান থেকে একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে আবার একই পথে ফিরে আসবে। আর একটা রশ্মি একে যদি এই বিন্দুটি ইউ বরাবর আপতিত হয়ে ওয়ে পথে ফিরে আসবে, আর একটা এ বি বরাবর আপতিত হয়ে বি আর পথে প্রতিফলিত হয়ে চলে আসবে। এই দুইটা রশ্মিকে যদি পিছের দিকে বর্ধিত করি তাহলে এ ড্যাশ বিন্দুতে মিলিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখা গেল এও পথে আলোক রশ্মি আপথে ও এ পথে আপতিত হলো, এও পথে ফিরে আসলো ও এ পথে, এও পথে আপতিত ও এ পথে প্রতিফলিত চলে আসলো। আর একটা রশ্মি এ বি পথে আপতিত হয়, বি আর পথে প্রতিফলিত হয়। এই দুইটা রশ্মি যদি পিছের দিকে বর্ধিত করি তাহলে এ ড্যাশ বিন্দুতে মিলিত হলো। তাহলে এ ড্যাশ হলো এ বিন্দুর প্রতিবিম্ব। তো এখানে দেখা গেল যে বাস্তবে দুটো রশ্মি পিছে মিলিত হয়নি, কিন্তু কল্পনা করলে মনে হয় এ ড্যাশ বিন্দু মিলিত হয়েছে, তাহলে এটা হলো অবাস্তব প্রতিবিম্ব। এভাবে সমতল দর্পণে যত চিত্রই গঠিত হয় সবই অবাস্তব প্রতিবিম্ব। যেমন দর্পণের ভিতর আমার চেহারা দেখি, এটা একটা অবাস্তব প্রতিবিম্ব। তো এভাবে আমরা অবাস্তব প্রতিবিম্ব চিত্রটি বুঝতে পারি। তো সমতল দর্পণের ক্ষেত্রে একটা ঘটনা, বস্তু দর্পণে যত সামনে থাকবে বিম্ব দর্পণে ঠিক তত পিছনে গঠিত হবে। যেমন এ থেকে ও বিন্দুর দূরত্ব যদি 1 ফুট হয়, তো ও থেকে এ ড্যাশ বরাবর হবে 1 ফুট। তাহলে এখানে একটা ব্যাখ্যা আছে যে দেখাও যে বস্তু দর্পণের যত সামনে থাকে বিম্ব দর্পণ ঠিক তত পিছনে গঠিত হয়। এই ঘটনা সমতল দর্পণের ক্ষেত্রে, সমতল দর্পণে অনেক সময় উল্লেখ থাকে অথবা উল্লেখ নাও থাকতে পারে। যাই থাক, আমরা এই ব্যাখ্যাটা করব সমতল দর্পণের ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাখ্যাটা আমি পরবর্তী ক্লাসে করাবো, কারণ এর বড় একটা ব্যাখ্যা হয়, একটা অনুসিদ্ধান্তের মধ্যে প্রমাণ করতে একটা উপপাদ্যের মতো। তো সেক্ষেত্রে অনেক সময় লাগবে, ভিডিওটা লেন্থি হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের জন্য বিরক্তকর হইতে পারে। তো আমি এই জন্য এর উপর ভিত্তি করে আর একটা ক্লাস পরবর্তীতে করাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রতিফলনের উপর যতটুকু আলোচনা তুলে ধরলাম, এই প্রতিফলনের উপর আরও কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে দেখতে পারবে। তো যে কয়টা ক্লাস দিয়েছি প্রতিফলন, এগুলো যদি সম্পূর্ণভাবে তোমরা দেখো তাহলে প্রতিফলন সম্পর্কে আশা করি তোমাদের আর কোনো ক্লাস বা প্রাইভেটের সম্মুখীন হওয়া লাগবে না। তো এই ক্লাসগুলো সুন্দরভাবে দেখার পর তোমরা যে কোনো গাণিতিক সমস্যা হোক বা দর্পণের যে কোনো সৃজনশীল প্রশ্ন হোক বা প্রতিফলনের যে কোনো সৃজনশীল প্রশ্ন হোক তোমরা সমাধান করতে পারবে। তো ডিয়ার ভিউয়ার্স, যদি কোনো সমস্যা থাকে বা যদি এরপরও কোনো ক্লাসের দরকার হয় তোমরা কমেন্টস করে আমাকে জানাবে, আমি তোমাদের সেই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। এই বলে আমার ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকুন, খুদা হাফেজ।